তোমাকে স্বাগতম আবার আজকের এই ভিডিওতে। আজকে আমরা পড়াতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর যে প্রথম অধ্যায় বাংলা ও বিশ্ব পরিচয়ের অধ্যায়ের নামটি হলো সমাজ বিবর্তনের ইতিহাস। আজকে এই অধ্যায়টি আমরা পড়তে যাব। এই অধ্যায়টি অনেক সহজ এবং সোজা অধ্যায়। আমরা যদি একবার এই অধ্যায়টি বুঝে নিই তাহলে এই অধ্যায়টি আমরা আশা করি আর রিভিশন দেওয়া লাগবে না, কারণ এই অধ্যায়টি অনেক সহজ এবং গুরুত্ব আছে। এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসে, অনেকগুলা সাল আছে যেগুলো মুখস্থ করা উচিত, আবার কেমনে কি হলো এটা আমাদের জীবনের জন্য জানা উচিত। তাই দেখে আজকের এই ক্লাসটি দেখো, তোমাদের এটি পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমেই শুরু করতেছি প্রতিদিনের মতো একটি সামারি ভিডিও, অ্যানিমেশন ভিডিও মাধ্যমে, তোমরা দেখে আসো সেটি। আজকের এই আয়োজনে আপনাদের স্বাগত। চলুন একটা টাইম মেশিনে চড়ে একেবারে অতীতে ফিরে যাই। আমরা দেখব একদম শূন্য থেকে আজকের এই আধুনিক মানব সমাজ ঠিক কিভাবে গড়ে উঠল। এই যাত্রাটা কিন্তু বেশ রোমাঞ্চকর হতে চলেছে। শুরুতেই মাথায় একটা বড় প্রশ্ন আসে, তাই না? এই যে কোনো আধুনিক প্রযুক্তি বা অস্ত্র ছাড়া চারপাশে ভয়ঙ্কর সব বন্যপ্রাণী আর প্রাকৃতিক দুর্যোগ, এর মাঝে আদিম মানুষ আসলে টিকেছিল কিভাবে? উত্তরটা কিন্তু খুব সোজা, একতা। দলবেঁধে থাকাই ছিল সে সময়কার সবচেয়ে বড় এবং বলতে গেলে একমাত্র সার্ভাইভাল স্ট্র্যাটেজি। আর এই দলবদ্ধ হয়ে থাকার তাগিদ থেকেই কিন্তু জন্ম নেয় সমাজ। সহজ করে বললে সমাজ হলো এমন একটা গোষ্ঠী যারা পারস্পরিক সহযোগিতা আর সম্পর্কের ভিত্তিতে একটা সাধারণ উদ্দেশ্যে একসাথে বসবাস করে। শুধু মানুষ কেন, প্রকৃতির দিকে তাকালেই দেখবেন হাতিরা কিন্তু দল বেঁধে চলে, বিপদে পড়লে কাকেরা এক হয়ে ছুটে আসে, কিংবা মৌমাছিরা মিলেমিশে কত সুন্দর মৌচাক তৈরি করে। ঠিক এভাবেই নিজেদের নিরাপত্তা আর খাবার জোগাড় করতে গিয়ে মানুষ গড়ে তুলেছিল পরিবার, গোত্র আর শেষমেশ এই বিশাল সমাজ। আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো হলো: ১. মানব সমাজের জন্ম, ২. পরিবেশের প্রভাব, ৩. শিকারী থেকে পশুপালক হয়ে ওঠা, ৪. কৃষি বিপ্লব, ৫. শিল্প ও গুরুত্বপূর্ণ সময়কাল, এবং সবশেষে ৬ নম্বর আধুনিক ডিজিটাল গ্রাম। মানে আদিম গুহামানব থেকে আজকের এই আধুনিক কম্পিউটার পর্যন্ত পুরো জার্নিটাই আজ উঠে আসবে। এবার আমাদের ২ নম্বর টপিক, পরিবেশ আমাদের জীবনকে রূপ দেয়, প্রকৃতি কিভাবে আমাদের কাজ নির্ধারণ করে। প্রকৃতি যে আমাদের জীবনের আসল বস, তার খুব সুন্দর একটা প্রমাণ হলো এই আবহাওয়া। ব্যাপারটা দেখুন, শীতপ্রধান এলাকার মানুষদের বাধ্য হয়েই পড়তে হয় গরম পশমি কাপড়। আবার ভূমিকম্পপ্রবণ জায়গায় টিকে থাকতে হলে কাঠের বাড়ি বানানো ছাড়া কোনো উপায় নেই। অন্যদিকে গ্রীষ্মপ্রধান এলাকায় মানুষজন দিব্যি হালকা সুতি কাপড় পরছে, আর নদীমাতৃক এলাকায় চলাচলের প্রধান ভরসা হয়ে দাঁড়াচ্ছে নৌকা। সোজা কথায় চারপাশের ভূগোলই ঠিক করে দেয় আমাদের লাইফস্টাইল কেমন হবে। আমাদের নিজেদের দেশের দিকে তাকালেই কিন্তু ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায়। ভৌগোলিক পরিবেশ কিভাবে একটা এলাকার বিখ্যাত পণ্য তৈরি করে, এটা তার দারুণ প্রমাণ। এই যেমন ধরুন, রাজশাহীতে তুঁত গাছ খুব ভালো জন্মে, দেখেই সেখানে বিখ্যাত সিল্ক বা রেশম শিল্পের বিকাশ ঘটেছে। সিলেটের শীতলপাটি, সুন্দরবনের মধু, কিংবা সোনারগাঁওয়ের সেই বিশ্ববিখ্যাত মাসলিন, সবকিছুর পেছনেই কিন্তু ওই এলাকার কাঁচামালের সহজলভ্যতা আর পারফেক্ট প্রাকৃতিক পরিবেশের একটা দারুণ ভূমিকা আছে। তো এবার আসা যাক সমাজ বিবর্তনের মূল ৬টি স্তরে, গুহা থেকে কম্পিউটার পর্যন্ত। মানব ইতিহাসকে চিরতরে বদলে দেওয়ার এই বিশাল ধাপগুলো হল: ১. শিকার ও খাদ্য সংগ্রহ, ২. উদ্যান কৃষি, ৩. পশুপালন, ৪. কৃষিভিত্তিক সমাজ, ৫. শিল্পভিত্তিক সমাজ, এবং সবশেষে ৬. শিল্প বিপ্লব পরবর্তী যুগ। এই ধাপে ধাপেই মানুষ আজকের এই অ্যাডভান্সড অবস্থায় এসেছে। প্রথম স্তরটা হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। এটা মানব ইতিহাসের একদম শুরুর দিককার কথা। তখন মানুষের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো, অর্থাৎ যাকে আমরা বলি যাযাবর জীবন। আর প্রযুক্তি বা হাতিয়ার বলতে তখন কি ছিল জানেন? পাথর আর হাড় দিয়ে বানানো খাঁজকাটা বল্লম, মাছ ধরার হারপুন আর হাড়ের সুই। আর পোশাক বলতে ওই পশুর চামড়া আর লতাপাতাই ছিল সম্বল। এরপর আসে দ্বিতীয় স্তর, উদ্যান কৃষি সমাজ। এখানে একটা দারুণ চমকপ্রদ তথ্য আছে। সমাজবিজ্ঞানীদের মতে কৃষিকাজের এই যুগান্তকারী উদ্ভাবনটা কিন্তু নারীরাই করেছিল। পুরুষরা যখন শিকারে যেত, নারীরা তখন ফলমূল সংগ্রহ করত। তারা খুব খেয়াল করে দেখল তাদের আস্তানার আশপাশে ফেলে দেওয়া গম বা যবের বীজ থেকে দিব্যি নতুন চারা গজাচ্ছে। ব্যাস, এই অসাধারণ পর্যবেক্ষণ থেকেই লম্বা লাঠি আর পশুর শিং দিয়ে মাটি খুঁড়ে ফসল ফলানোর একটা নতুন অধ্যায় শুরু হয়ে গেল। তৃতীয় স্তরটি হল পশুপালন সমাজ। জানেন তো মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানিয়েছিল?
ঠিক ধরেছেন, কুকুর। কুকুর খুব দ্রুতই শিকারের বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠল। এর পাশাপাশি মানুষ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝতে পারল, বন্য প্রাণীকে মেরে ফেলার চেয়ে যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে লাভ অনেক বেশি। বছর বছর বাচ্চা পাওয়া যাবে, প্রতিদিন দুধ মিলবে, পশম পাওয়া যাবে, প্রাণীগুলো একরকম জীবন্ত সম্পদে পরিণত হলো। আর এখান থেকেই শুরু হলো পণ্যের বদলে পণ্য, অর্থাৎ বার্টার সিস্টেম বা দ্রব্য বিনিময় প্রথা। পশুপালনের পর আসে সমাজ বিবর্তনের চতুর্থ স্তর, কৃষি বিপ্লব, লাঙলের ক্ষমতা। একটা খুব বিখ্যাত এবং অর্থবহ কথা আছে, সভ্যতা হচ্ছে কৃষির অবদান। কথাটা কিন্তু একদম সত্যি। লাঙ্গলের আবিষ্কার আর হালের বলদের ব্যবহার, এই দুটো জিনিস জমির ফসল উৎপাদন যেন জাদুর মতো বাড়িয়ে দিল। সিন্ধু, নীল বা টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে পলি মাটিতে মানুষ যখন প্রয়োজনের চেয়ে অনেক বেশি ফসল ফলাতে শিখল, তখন কিন্তু খাবারের জন্য তাদের আর যাযাবর হয়ে ঘুরে বেড়ানোর দরকার পড়ল না। এই বাড়তি বা উদ্বৃত্ত ফসলই মানুষকে স্থায়ীভাবে এক জায়গায় থাকার সুযোগ করে দিল, জন্ম নিল নতুন নতুন ব্যবসা বাণিজ্য আর বড় বড় নগরী। কৃষির এই বড় পরিবর্তনের পর আমরা চলে আসি পঞ্চম স্তরে, শিল্প ও গুরুত্বপূর্ণ সময়কাল, যন্ত্রপাতির যুগ। এই সময়টাতে ইতিহাসের গতিপথ বদলে দেওয়া বেশ কিছু যুগান্তকারী ঘটনা ঘটে, যেমন 1492 সালে কলম্বাসের আমেরিকা পৌঁছানো বা 1687 সালে নিউটনের মাধ্যাকর্ষণ সূত্রের আবিষ্কার। এগুলো ইউরোপে জ্ঞান বিজ্ঞানের একেবারে নতুন একটা দরজা খুলে দেয়। 18 শতকে ইংল্যান্ডে বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার তো পুরো উৎপাদন ব্যবস্থাকেই উল্টে পাল্টে দিল। আর ঠিক এই সময়টার মধ্যেই 1757 সালে পলাশির যুদ্ধের ভেতর দিয়ে আমাদের এই বাংলা ব্রিটিশ ঔপনিবেশিক যুগে প্রবেশ করে, যা এই অঞ্চলের অর্থনীতিতে বিশাল এক প্রভাব ফেলেছিল। সমাজের এই বিশাল শিফটটা একটু খেয়াল করুন। শিল্প বিপ্লবের আগে সবকিছু কেমন যেন ধীর গতির ছিল, পুরোটাই মানুষ আর পশুর শক্তির উপর নির্ভরশীল। কিন্তু শিল্প বিপ্লবের পরে বাষ্পীয় ইঞ্জিন, দ্রুতগামী ট্রেন, জাহাজ আর কারখানায় বিদ্যুৎ ব্যবহারের ফলে বিশ্ব অর্থনীতি এমন এক রকেট স্পিড পেল যা আগে কেউ ভাবতেই পারেনি। হাতে তৈরি জিনিসের জায়গা পুরোপুরি দখল করে নিল কারখানার বিশাল সব মেশিনপত্র। আর এভাবেই আমরা এসে পৌঁছালাম সমাজ বিবর্তনের চূড়ান্ত এবং ষষ্ঠ স্তরে, আধুনিক ডিজিটাল গ্রাম, তথ্য প্রযুক্তির যুগে স্বাগতম। এই যে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের কথা আমরা এত শুনি, এটা আসলে কি? এটা হলো আমাদের আজকের এই কানেক্টেড দুনিয়া, যেখানে অটোমেটিক মেশিন, মোবাইল ফোন আর ইন্টারনেট গোটা পৃথিবীর মানুষকে একেবারে কাছাকাছি নিয়ে এসেছে। শিল্প বিপ্লব পরবর্তী এখনকার সমাজের মূল ভিত্তি কিন্তু আর শুধু কারখানা নয়, বরং জ্ঞান আর ডেটা। স্মার্টফোন, কম্পিউটার আর ইন্টারনেটের কারণে ভৌগোলিক দূরত্ব এখন আর কোনো ব্যাপারই না। পুরো পৃথিবীটাই যেন একটা ছোট্ট গ্রাম হয়ে গেছে। আর এই বৈশ্বিক বিবর্তনের সাথে আজকের বাংলাদেশের গল্পটাও কিন্তু দারুণভাবে মিলে যায়। নরসিংদীর ওয়ারি বটেশ্বর বা কুমিল্লার লালমাইয়ে আমরা আমাদের প্রাচীন কৃষি সমাজের শেকড় দেখতে পাই। এরপর ঔপনিবেশিক আমলের নানা চড়াই উতরাই পার হয়ে স্বাধীন বাংলাদেশে আজ কৃষির পাশাপাশি ভারী শিল্পের দারুণ বিকাশ ঘটেছে। আর এখন আমরা সরাসরি যুক্ত হয়েছি বিশাল এক আইটি বা তথ্য প্রযুক্তি বিপ্লবে, যা আমাদের শিক্ষা থেকে শুরু করে দৈনন্দিন জীবন সব কিছুকেই একদম বদলে দিচ্ছে। আজকের এই বিশ্লেষণের শেষে এসে একটা দারুণ চিন্তার বিষয়ে মাথাচাড়া দিয়ে ওঠে। ভেবে দেখুন তো, একসময় মানুষ পাথরের অস্ত্র দিয়ে গুহায় শিকার করত, আর আজ আমরা বিশ্বজুড়ে যুক্ত হয়ে স্মার্টফোনের স্ক্রিনে অনবরত স্ক্রোল করছি। এত দ্রুত বদলে যাওয়া এই পৃথিবীতে মানব বিবর্তনের সপ্তম স্তরটা তাহলে ঠিক কেমন হতে পারে? প্রযুক্তির আর কোন সীমায় গিয়ে পৌঁছাবে আমাদের এই মানব সমাজ? উত্তরটা অজানা হলেও এই দারুণ প্রশ্নটা কিন্তু আমাদের সবার ভাবনার জন্য রেখে গেলাম। জ্ঞান অর্জনের এই চমৎকার যাত্রা এভাবেই চলতে থাকুক। আশা করি তোমরা ভিডিওটি দেখে আসছো। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে লেখা সমাজের ধারণা, একত্ববাদ, একতাবদ্ধ জীবন। এটা অর্থ কি? মানুষ একা একই বাস করতে পারে না। আমরা সবাই জানি মানুষ কিন্তু একা বাস করতে পারে না। মানুষের বাস করার জন্য সঙ্গী প্রয়োজন। আমাদের প্রথম থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবারই একটি মানে একা একা বাস করতে সবারই কেমন একা একা ফিল হয় দেখে আল্লাহ সবার জন্য একটা পার্টনার বানাইছে। এটা প্রথম দিকে এটা সব প্রাণীতে আছে, পশু পাখি থেকে শুরু করে মানুষের জন্য। ঠিক আছে, তাহলে এটা এখানে বুঝেছে মানুষ একাকী বাস করতে পারে না। নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করে। দলবদ্ধ মানে দল মিলে। যেমন তোমরা কি স্কুলে যখন তোমরা যাও, প্রথম স্কুলে গেলে তোমাদের একা একা মনে হয় কি তোমার কোনো বন্ধু বান্ধব নাই, তোমরা কেউ নাই, তোমরা একা একা থাকো। কিন্তু আস্তে আস্তে যখন আরো দিন যায়
তোমার প্রথম একটা বন্ধু হয়, তারপর দুইটা বন্ধু হয়, এখন আস্তে আস্তে তোমার 30-40টার মতো বন্ধু আছে, তাই না? আছে না? তো এমন এমন আস্তে আস্তে দলবদ্ধ হয়ে যায়। তবে কি মিলেমিশে থাকার জন্য এই দেখো, এমনই আমাদের যে এই সমাজটা, আমাদের যে এই সমাজ, এটাও কিন্তু এক সময় কিন্তু একা ছিল, আস্তে আস্তে এটা দলবদ্ধ হয়েছে। এই জিনিসটা এইখানে আছে, সমাজের ধারণা। সমাজ মানে কি? সমাজ সমাজ মানেই তো অনেকগুলা মানুষ যখন মিলে, অনেকজন মিলে যখন একসাথে গঠিত হয়, তখন তাকে আমরা কি বলি? সমাজ বলি। অনেকজন মিলে একসাথে যখন গঠিত হয় তাকে আমরা সমাজ বলি। এই দেখো মিলেমিশে থাকা, এই দেখো মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। দেখছো আমি যা বলছি তাই। দেখো একটা পয়েন্ট কি, শুধু মানুষই নয়, মৌমাছি, পিঁপড়া ও হাতি দলবদ্ধ বাস করে। এটাকে যা বললাম প্রথম, যে সকল প্রাণী পৃথিবীতে আমরা আজ পর্যন্ত যত প্রাণী দেখছি, সকল প্রাণী দলবদ্ধ ভাবে বাস করে। দেখবা বাঘ যখন হরিণকে শিকার করতে যায়, যখন শিকার করতে যায়, তখন কিন্তু তারা কিন্তু দলবদ্ধ থাকে এবং চলাফেরাও কিন্তু দলবদ্ধ ভাবেই চলে, এটাকে আমরা বলি। আর হরিণরাও কিন্তু দেখবা দলবদ্ধ ভাবে কিন্তু খাবার দাবার খায়, তারপর কি মাঠে ঘুরে, ঠিক আছে? গরুও কিন্তু এমনই, ওরা কিন্তু একা থাকে না। এই যে এখানে এটাই লাগছে, দেখো পিঁপড়ারা, দেখছো পিঁপড়ারা কিন্তু যখন চুরি করতে আসে তখন দেখছো এই যে দলবদ্ধ থাকে। এই জন্য এখানে কি লেখছে? টিম লেখছে, টিম। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এই দেখো তোমাদের যদি আগের স্লাইডটা দেখি, যে যদি তোমাদের প্রশ্ন আসে যে সমাজ কাকে বলে, তাহলে তোমরা এই যে এই দুইটা জিনিস লিখে দিতে পারো। আর এখানে শুধু এটা না লিখে তোমরা লিখতে পারো যে প্রতিটি প্রাণী, প্রতিটি জীবী দলবদ্ধ ভাবে বাস করে, দলবদ্ধ ভাবে। ওকে, তাহলে আমরা আরেকটা আসি, সমাজের প্রধান দুইটি বৈশিষ্ট্য। তোমাদের আসতে পারে যে সমাজের প্রধান দুইটি বৈশিষ্ট্য কি কি? তোমরা এই যে এখানে দেখো, প্রথম কি আমরা বলি, প্রথমটি দেখো, এই যে প্রথমটি আমাদের দেখো, এই দ্বিতীয়টি উদ্দেশ্য। বহু লোকের একসাথে যে দলবদ্ধ ভাবে বসবাস করা সমাজের গঠনের প্রথম শর্ত। সংঘবদ্ধতা, দেখো বহু লোকের একসাথে বা দলবদ্ধ ভাবে বসবাস করা সমাজের গঠনের প্রথম শর্ত। সমাজ গঠনের প্রথম শর্ত কি? একসাথে বহু লোকের একসাথে টিম বানায়, অনেকজন মানুষকে একসাথে টিম বানায় তারপর থাকতে হবে। এই যদি সবাই যদি একসাথে যদি টিম বানায় থাকতে পারে, টিম বানায়, তাহলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সংঘবদ্ধতা। দেখো এখানে কি লিখছে, দেখো 3 জন মানুষ, দেখছো? আরেকটা দেখো, একটা কি? উদ্দেশ্য। আরেকটা হলো আমাদের উদ্দেশ্য। দেখো কি উদ্দেশ্য কি? সংঘবদ্ধতার পেছনে অবশ্যই একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হয়। সমাজ গঠনের প্রথম ধাপ হলো পরিবার। এই জিনিসটা তোমরা একটি সমাজ গঠন করবা, ঠিক আছে? এই যে এই জিনিসটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো উদ্দেশ্য। প্রথম ধাপে কি বলছে? অনেকজন মিলে একটা সমাজ গঠন করবা, ঠিক আছে? অনেকজন মিলে একটা টিম গঠন করবা। টিম গঠন করলাম, কিন্তু এই টিমটা যে তুমি গঠন করবা, এই টিমটা গঠন করার জন্য কিন্তু তোমার একটা উদ্দেশ্য লাগবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হতে পারে তোমাদের, আমরা এই টিমটা মিলে সমাজকে আরো উন্নত করব, পরিচ্ছন্নতা বাড়াবো, সমাজকে আরো সুন্দরভাবে গড়ে তুলবো, এই জিনিসটাই। এই দেখো সমাজ গঠনের প্রথম ধাপ কি? পরিবার। এই জিনিসটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। সমাজ গঠনের প্রথম ধাপ কি? পরিবার, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা, সমাজ গঠনের প্রথম ধাপ পরিবার, ঠিক আছে? আমরা নেক্সট স্লাইডে যাই। প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। দেখো এখানে কি লিখছে, এই দেখো এখানে একটা ছবি দিছে, এটা হলো তোমাদের একটা জাতির একটা স্থানের একটা ছবি, অন্য দেশের কিনা জানি না। মানুষের জীবনযাত্রা, পেশা ও সংস্কৃতি ভৌগোলিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানুষের যে জীবনযাত্রা, পেশা এবং সংস্কৃতি, এগুলা কি দ্বারাই হয়? ভৌগোলিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেখো এখানে আবার কি লিখছে, নদীভিত্তিক সভ্যতা। সিন্ধু, মিশরীয়, তারপর কি মেসোপটেমীয় সভ্যতা নদীর তীরে গড়ে উঠেছিল। পেশার ভিন্নতা, নদীমাতৃক দেশে জেলেরা এবং খনি অঞ্চলে শ্রমিকরা বাস করে, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের আসতে পারে যে
শ্রমিকরা কোথায় বাস করে, তাহলে এখানে লিখে দিবা নদীমাতৃক দেশে জেলেরা এবং খনি অঞ্চলে শ্রমিকরা বাস করে। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাই আমরা। সমাজ বিকাশের সুদীর্ঘ যাত্রাপথ শিকার ভিত্তিক। এখানে তোমাদের একবারে মানে যখন থেকে আমাদের এই রাষ্ট্রটা বা এই পৃথিবীটা যখন থেকে শুরু হয়েছে, এখানে যেই প্রথম আদিকাল মানুষ থেকে আমাদের আজকের মানুষ পর্যন্ত এই সবকিছু এই 6টা ধারণার মধ্যে বুঝাই দিছে। প্রথম কি দেখো, প্রথমটি হলো আমাদের শিকার ভিত্তিক, তারপর কি উদ্যান কৃষি, পশুপালন, কৃষি ভিত্তিক, শিল্প ভিত্তিক আর শিল্পোত্তর। আর আমি তোকে বলি এগুলো কি। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, এটা কি তোকে একবার একটা সামারি দিই যে আগেরকার সময়কার মানুষ, এই যে এরা দেখছো, এদেরকে আমরা বলি আদি মানুষ, তাই না? তারা কি আমাদের মতোই প্রযুক্তির সাথে নির্ভর ছিল না, প্রযুক্তি তারা জানতো না, প্রযুক্তি কি জিনিস তারা বুঝতো না। সে সময় তারা এই দেখছো, এই যে একটা ডান্ডা, এই যে আগুন ধরাইছে, এই দেখো এই যে অনেক পশু তারা নিজেরাই শিকার করত। এই যে এই সমাজ আমরা যে একবার প্রথমে পড়লাম না, এই যে সমাজ জিনিসটা, এই সমাজ মানে কি, যখন দলবদ্ধ হয়ে যখন থাকে তখন তাকে সমাজ বলে। এই দেখো, এরা কিন্তু একা যেত না, এরা কখনই একা যেত না, এরা সবাই একসাথে মিলে তারপর শিকার করতে যেত, তারা সবাই একসাথে মিলে যেত। তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল পশু শিকার করা ও গুহার মধ্যে ফিরে আসা সন্ধ্যার আগে। ঠিক আছে, সরি, এই দেখো এর আরেকটা কি বলছে, এটি মানব সমাজের আদিতম রূপ, তখন মানুষ গুহায় বাস করত। দেখছো, আমি যা বলছি তাই। এটি হলো মানব সমাজের আদিতম রূপ, তখন মানুষ গুহায় বাস করত। এই যে আমি যা বললাম, এটা হলো কি, এটা হলো আদিমতম। এটা তুমি মুভিতে দেখছো, কার্টুনে দেখছো, সব জায়গায় দেখছো। এর জন্য আমাদের এটাকে আমার মনে হয় না যে আরো বিশ্লেষণ করা উচিত, বাট তোমাদের আরেকটু বিশ্লেষণ করে দিই। আদিমতম রূপ হলো আমাদের পৃথিবীর একবারে সবচেয়ে প্রথম যে মানুষ যে রূপে ছিল তাকে আমরা বলি আদিমতম রূপ। ঠিক আছে, এখন তো আমরা প্রযুক্তির উপর নির্ভর, এখন তো আমরা সবকিছু প্রযুক্তি দ্বারা করি, কি প্রযুক্তি ছাড়া আমরা চলতে পারি না। আমাদের আলাদা একটা রূপ আছে, আমাদের সমাজের আলাদা একটা রূপ আছে। আমরা হলে প্রেজেন্টের মানুষ, বাট এরা হলো সব পাস্টের। একে আমরা বলি আদিমতম রূপ, একবারে প্রথম সময়কার রূপ, যেটা যারা গুহায় বাস করতো, যাদের কাছে ঘর বাড়ি ছিল না, এই দেখছো তারা কোথায় করে, পাথরই করতো। তারপর আস্তে আস্তে তারা আগুন জ্বালানো শিখলো, কিভাবে ভাত খেতে হয়, কিভাবে মাংস খেতে হয়, এগুলো সব জানলো। এই দেখো এই 3টা জিনিস তোমার আসতে পারে যে ওদের কি কি ছিল, কি হাতিয়ার ছিল। এখানে লিখবাই, দেখো স্থায়ী কোনো ঘর বাড়ি ছিল না, যাযাবর। ঠিক আছে, এই জিনিসটা তোমরা লিখবা যে আমরা জানি যে ওরা তো যেহেতু গুহায় বাস করতো, তাহলে সেহেতু ওদের কোনো ঘর বাড়ি থাকবে না। এটাই নিয়ম, এটাই উত্তর। ওদের কেমনে ঘর বাড়ি থাকবে যদি ওরা গুহায় বাস করে? পাথরই ছিল একমাত্র হাতিয়ার। দেখো এই যে একবারে ওখানে দেখো, এই দেখো কাঠ, তারপরে দেখো পাথর। আমরা তোমাকে একটা দিই, ওরা কি করতো জানো? ওরা পশু পাখি আছে না, তাদের কাছে যেত, গিয়ে মনে করো ও পশু পাখিকে শিকার করার জন্য দলবদ্ধ ভাবে থাকতো। একজন মনে করো এমন একটা বড় একটা ছিল, এই যে এমন ভাবে একটা ছিল, এই যে এমন বড় একটা জিনিস ছিল, ওটা দিয়ে মনে করো একজন মনে করো থাকতো এমন গাছের উপর, মনে করো একজন বসে থাকতো। মনে করো এই যে একটা গাছ, গাছটা সুন্দর ভাবে এঁকে দেখাতে পারলাম না, মানে এমনি একটা সামারি দিই। মনে করো এই যে গাছ, ওই দেখো ওখানে একটা লুকায় আছে, ও মনে করো এখান থেকে গাছের উপরে উঠে, তারপর মনে করো এই যে একটা এমন একটা জিনিস দিয়ে মারতো। আর এখানে মনে করো যে পশু পাখিটা ছিল, তারা মনে করো যারাই ছিল মনে করো পশু পাখি, তারা মনে করো আক্রমণ করতো ওদের উপর, দেখে ওরা ঘায়েল হয়ে যেত। তারপর আরো সাইডে যখন আরো মানুষ থাকতো, তারা এসে তাদেরকে ধরে ফেলতো। বুঝছো, এটাই হলো ওদের আসল কাজ ছিল। তারপর ওরা পাথর দিয়ে, আগে তো ছুরি ছিল না দেখে তারা পাথর দিয়ে তাদের মনে করো যে ধারালো পাথর গুলো আছে না, এই যে এমন টাইপের কয়েকগুলো পাথর, যার এই যে এই জায়গাটা চোক্কা থাকে, এই যে এই জায়গাটা চোক্কা থাকে, তা ওগুলা দিয়ে মনে করো তাদের গলা টলা কেটে ফেলতো।
এই কাটার পরই মনে করো এই যে তারপর এই পুরায় খেত, তারপর এই যে ডাইরেক্ট পুরায় খেয়ে ফেলতো। তারপর কি এই যে এখন নারীরা ফলমূল সংগ্রহ করতো এবং পুরুষেরা শিকার করতো। তুমি বুঝছো কি বললাম? এই দেখো পুরুষেরা আছে, পুরুষরা আজীবনে একটু শক্তিশালী থাকে নারী থেকে, এটা ইউনিভার্সাল ট্রুথ। এখন এই জিনিসটা হতো দেখে নারীরা কি করতো, নারীরা এই যে গুহার ভিতর বসে রাখতো এবং অপেক্ষা করতো কখন তাদের এই আরো আরো মানুষ আসবে এবং খাদ্য নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে, আর তাদের কাজ থাকতো যে তারা এই খাবারটি রান্না করবেন এগুলা। আর যখন তারা ফ্রি টাইম পেত তারা করতে কি, যে গাছগুলো আছে না, গাছের ফলগুলা তারা সংগ্রহ করত এবং সেগুলা তাদের দিত। যদি তারা মনে করো হয়তো যখন তারা কোনো শিকার করতে পারতো না, তখন তারা এই ফল খেয়ে জীবনযাপন করত। আগেরকার ফল কিন্তু এখনকার ফলের মতো ছিল না। আগেরকার ফল একদম মনে করো স্বাস্থ্যকর, সরি মনে করো আগেরকার ফল একবারে মনে করো স্বাস্থ্যকর, প্রোটিন যুক্ত, মনে করো খাইলে তোমাদের মনে করো শরীরে কোনো জীবাণু বা ত্বকে কোনো সমস্যা এগুলো হতো না। কিন্তু এখনকার ফলের কেমিক্যাল মিশানো, অনেক কিছু মিশানো। আসলে আমরা অন্য স্লাইডে যাই। এই যে আমরা যা বললাম, তাই এ দেখো নারীদের অবদান, আমরা কি বললাম, নারীদের একটু আগে যা অবদান করলাম, নারীরা কিন্তু আদিম কাল থেকে এই কাল পর্যন্ত সারা সময় কিন্তু আমাদের অবদান দিতে আছে। পুরুষরা যাই করুক, নারী ছাড়া কিন্তু তারা কিন্তু এত আগাতে পারতো না, এটাও কিন্তু একটা সত্য একটা কথা। চলো আমরা পড়ি। একে আমরা কি বললাম, উদ্যোগ কৃষি ভিত্তিক, মানে কৃষি কাজে যেগুলা নারীদের অবদান কি, এই দেখো সমাজ বিজ্ঞানীদের মতে মেয়েরা কৃষি কাজের উদ্ভাবন করেছে। মানে কি, এই যে কৃষি যে কাজটা আছে এটা আবিষ্কার কে করেছে জানেন? এই যে এই নারীরা এই কৃষি কাজটারে আবিষ্কার করছে। তারপরে এই দেখো বীজ বপন, বুনো গম, বার্লির দানা থেকে চারা গজানোর ঘটনা থেকে চাষের ধারণা আসে। চাষের ধারণা কই থেকে আসে, এটা তোমাদের প্রশ্ন আসতে পারে, তোমরা জাস্ট কেমন করে লিখে দিবা যে চাষের ধারণা আসে কই থেকে। এই যে বুনো বালির দানা থেকে চারা গজানোর ঘটনা থেকে চাষের ধারণা আসে। ঠিক আছে, বুনো গম বালির দানা থেকে চারা গজানোর ঘটনা থেকে চাষের ধারণা আসে। এবার একটা কি, এবার হলো হাতিয়ার। আমরা জানি যে হাতিয়ার জিনিসটা ওই যে আমরা বললাম একবার, আগেরকার কি ছিল, আগেরকার মানুষের কাছে শুধু ছিল পাথর, আর এখনকার মানুষের কাছে কি অস্ত্র আছে, গুলি আছে, কত কিছু আছে। দেখো হাতিয়ার, লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে বীজ ফেলা হতো। লাঠি বা পশুর শিং দিয়ে, আমরা চিনি গরু আছে না, গরুর মাথার মধ্যে কিন্তু এমন দুইটা কিন্তু শিং থাকে, তাই না? ওই যখন গরুকে যখন মেরে ফেলতো, এই যে একটা মনে করো একটা গরুকে যখন মেরে ফেলতো, মারার পর তাদের যে দুইটা শিং আছে না, তাই সেই দুইটা শিং দিয়ে তারা মনে করো এই যে এই মাটি আছে না, এই যে মাটি যে জিনিসটা, এই মাটিকে মনে করো চিরে ফেলতো। মাটি মনে করো ছিদ্র করে, তারপর মনে করো এই যে বীজ আছে না, এই যে বীজ মানে এই যে গাছের যে বীজগুলা এগুলাকে বপন করতো। এই যে দেখো বীজ ফেলা হতো। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি বলছে, শিকারী মানুষ এক সময় বুঝতে পারলো পশুদের না মেরে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে। এই দেখো এই জিনিসটা বলতে কি বুঝেছে, আমি ভাবি তোমরা আগে বুঝে গেছো, তারপর একবার একটু বুঝাই। আগেরকার মানুষ যারা আমরা বলি শিকারী কাদের বলে, যারা পশু পাখিদের মারে। এখন তাই শিকারীরা ভাবতো, যখন দেখলো কি তারা যখন তারা পশু পাখিদের মারতে তারপর দেখলো কি যে পশু পাখিদের যদি না মেরে আমরা যদি পশু পাখিদের কাজে ফেলাই তাহলে এটা বেশি লাভজনক হবে। যেমন আজকের এই দেখো এই গরু দেখছো, গরু গাড়ি, তারপর কত কিছু। আগেরকার মানুষদের তো গাড়ি ছিল না, গাড়ি, বাইক, মোটর, ইলেকট্রিসিটি এগুলো তো ছিল না। তাই দেখে তারা কি করতো, এই গরু, তারপর ঘোড়া, উট এগুলাই ছিল তাদের মেন যানবাহন। দেখো এই যে বৈশিষ্ট্য সমূহ, কুকুর ছিল প্রথম পোষ মানানো
বিশ্বস্ত সঙ্গী। কুকুরকে কিন্তু মানুষের বেস্ট ফ্রেন্ড বলা হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। আর এখনকার মানুষ কিন্তু কুকুর বিড়াল এগুলা কিন্তু বেশি পালে। কি বলছে যে কুকুর ছিল মানুষের বিশ্বস্ত সঙ্গী প্রথম। এটা কিন্তু আসতে পারে কে ছিল প্রথম বিশ্বস্ত সঙ্গী, তাহলে এই জিনিসটা তোমরা কি দিবা, দেখো হলো কুকুর ছিল কুকুর ছিল প্রথম পোষ মানানো বিশ্বস্ত প্রাণী বা বিশ্বস্ত সঙ্গী, তোমরা যাই বলো। কুকুর আমাদের কি ছিল, বিশ্বস্ত সঙ্গী ছিল একবারে প্রথম। মানে কুকুরকেই দেখলো কি যে সবচেয়ে প্রথম দেখলো কি যে একটা মাত্র পোষ মানানো একটা প্রাণী আছে যাকে আমরা কুকুর বলি। দেখো তারপর একটা কি, দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটে। প্রথার উদ্ভব ঘটে, দ্রব্য মানে কি জিনিসপত্র বিনিময়ের মাধ্যমে এই প্রথার উদ্ভব ঘটে। তারপরে দেখো দুধ মাংস পশম সম্পদে পরিণত হয়। আমাদের এই দেখো এই যে গরু, এই গরু কিন্তু আমাদের দুধ দেয়, তাই না? গরু দুধ দেয়, গরু দুধ দেওয়ার পর কি এই যে মাংস দেয়, মাংস চামড়া দেয়, তো কত কিছু দেয়। এগুলা কিন্তু আমরা যে খাবার খাই, আমরা এই যে দুধ দ্বারা কিন্তু আমাদের শরীরের জন্য, দুধ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর। মাংস আমরা খাই, মাংস খাওয়ার জন্য আমাদের শরীর সুস্থ থাকে। আর যে পশম কিন্তু আমরা বিক্রি করে দিই, বিক্রি করে কি আমাদের সম্পদে পরিণত করি, মানে কি আয় করি। কৃষি ভিত্তিক সমাজ। লালন আবিষ্কারের পর কৃষি কাজে বিপ্লব আসে এবং মানুষ স্থায়ী বসবাস শুরু করে। লাঙ্গন আবিষ্কারের পর কৃষি কাজে বিপ্লব আসে এবং মানুষ স্থায়ী বসবাস শুরু করে। প্রথম কি পরিবর্তনের ক্ষেত্রে, এই শখটা কিন্তু তোমাদের কাছে আসবে, স্লাইডে তোমরা পেয়ে যাবা, এই শখটা তোমরা পড়ে নিও। একবার বলে দিই যে পরিবর্তনের ক্ষেত্রে শিকার ভিত্তিক সমাজ আর কৃষি ভিত্তিক সমাজ। একবারে মানে প্রথম দিকে মানে ওই যে আমরা একটা সময় যা বললাম তাই একটা সামারি। বসবাস, এই পরিবর্তনের ক্ষেত্রে বসবাস, এরকম শিকার ভিত্তিক সমাজে অস্থায়ী যাযাবর, এর মানে কি এই যে বসবাস, এটা যে বসবাসটা ছিল ওটা কিন্তু তোমাদের স্থায়ী ছিল না। আমরা জানি যে শিকার ভিত্তিক সমাজ মানে কি আদিমকালে মানুষদের কাছে পুরো অস্থায়ী ছিল তারা। তারপর কৃষি ভিত্তিক সমাজ, তারা কি মানে কি তাদের কাছে ঘর বাড়ি ছিল, তারা কি স্থায়ী ছিল। তারপর কি সুসংগঠিত। খাদ্য নিরাপত্তা, তাদের কি ছিল শিকার ভিত্তিক অনিশ্চিত খাদ্য নিরাপত্তা ছিল, কারণ তাদের যে খাবারগুলো ওগুলা কিন্তু মানে পাকা ছিল না বা ধোয়া হতো না, তারা ডাইরেক্ট মেরে অনেক সময় তারা খেয়ে ফেলতো। কৃষিভিত্তিক সমাজের জন্য উদ্ভূত ফসল বা সঞ্চয়। ঠিক আছে, পেশা মানে কাজ, শিকারী বা সংগ্রাহক, ওদের একটাই কাজ ছিল যে ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে শিকার করে আনবো, রাতে খেয়ে আবার ঘুমাই যাবো, আবার সকালে কাজ করতে যাবো। কৃষিভিত্তিক সমাজের জন্য কি চাষি, কারিগর, ব্যবসায়ী, কত কিছু আছে আজকে। নেক্সট স্লাইডে যাই। এই জিনিসটা তোমাদের আসবে যে শিল্প সমাজে বিপ্লব। বাষ্পই ইঞ্জিন 18 শতক ইউরোপে শুরু এই জিনিসটা। এই বাষ্প ইঞ্জিন কই শুরু হয়েছে? ইউরোপে শুরু হয়েছে। তোমাদের আমি যে জাস্ট এই যে এইগুলা সালগুলা মুখস্থ করতে বলছিলাম, যে এই দেখো 18 শতক, 19 শতক, 20 শতক, তারপর কি ইউরোপে শুরু হয়েছে এটা। তারপর বিদ্যুৎ আর কয়লা 19 শতকে কই শুরু হয়েছে? কি হয়েছে? উৎপাদনে বিপ্লব হয়েছে এটার। তারপর দেখো এই যে বিমান ও টিভি 20 শতকে কি হয়েছে আমাদের? এই দেখো বিশ্বব্যাপী প্রভাব, দেখছো এটা কত পার্সেন্ট? শক্তির উৎস হিসেবে মানুষ ও পশুর স্থান দখল করে নিয়েছে যন্ত্র। বললাম না এখনকার মানুষ প্রযুক্তির উপর নির্ভর, তাহলে এই যন্ত্র আমাদের এই সবকিছু মানে দখল করে নিয়েছে এক টাইপের, বা আমরা যন্ত্রে বা প্রযুক্তির উপর নির্ভর বেশি হয়ে গেছি। এটাকে বলছে শিল্প বিপ্লব সমাজ। এই সমাজের মূল ভিত্তি হলো জ্ঞান ও তথ্য। শিল্প বিপ্লব পরবর্তী সমাজ কি? এই সমাজের মূল ভিত্তি কি?
এই ইস্যু তোমাদের আসবে যে মূল ভিত্তি কি, এটা তো তোমরা জাস্ট বলে দিবা যে এর মূল ভিত্তি হলো আমাদের জ্ঞান ও তথ্য। এখানে যন্ত্রের চেয়ে তথ্য প্রক্রিয়াজাত করাই বড় সম্পদ। এই দেখো এখানে কি লেখা, দেখো যোগাযোগ, অটোমেশন, ঠিক আছে, এই যে এগুলা, এটা কি আমাদের খালি তোমাদের জাস্ট এখান থেকে যা পড়নীয় তা হলো এই যে জ্ঞান আর তথ্য, ঠিক আছে। আজকে এটা হলো আমাদের এখানে স্লাইড শেষ। এবার আমি তোকে দেখাবো যে আমরা চলো বইয়ে যাই, বইয়ে গিয়ে আমরা দেখি যে এর পরেরটা কি। আমরা এসে বসছি বইয়ে। এই দেখো এটা হলো তোমাদের বইয়ের তোমাদের এটা বইয়ের এটা তোমাদের বইয়ের কত নম্বর পৃষ্ঠা? 1 নম্বর পৃষ্ঠা। সমাজ বিবর্তনের ইতিহাস। সমাজ বিবর্তনের ইতিহাস কি কি? আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ, নানা প্রজাতির গাছপালা ও জীবজন্তু ও সামুদ্রিক প্রাণী। আদিমকালে জীবন্তর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। আগেরকার আমাদের এখনকার মানুষের কাছে আছে ঘর বাড়ি। আগেরকার মানুষের কাছে কিন্তু ঘর বাড়ি থেকে শুরু করে কিছুই ছিল না। আগেরকার মানুষদের কাছে শুধু ছিল, তখন তাদের কিন্তু গুহার ভিতর ঢুকে যেতে হতো। যে কোনো জায়গায় কিন্তু তারা আশ্রয় পেত না, গুহার ভিতর ঢুকে যেতে হতো। তারপর মনে করো ওখানেই 2-3 দিন থাকতে হতো, তারপর ঘর থেকে বেরোতে হতো, কারণ ওখানে যদি জলাশয় আসে হতো। কিন্তু আগেরকার মানুষদের কিন্তু অত কিন্তু এমন দুর্যোগ কিন্তু হতো না। কারণ কি? কারণ আগেরকার মানুষ মনে করো এই যে আমাদের এখন কি গাছপালা কেটে ফেলে, গাছপালা কেটে তারপর কি ঘর বাড়ি বানায়। কিন্তু আগেরকার মানুষ কি অত গাছপালা কাটতো না, অত মানুষও থাকতো না, অত গাছপালাও কাটতো না, প্রযুক্তির সাথে অত নির্ভর থাকতো না। তা দেখে সমাজ যেটা ওটা সমাজের মতো থাকতো এবং মানুষ আগের মতো বসবাস করতো, কোনো অত দুর্যোগ আসতো না। কিন্তু এখনকার মানুষ গাছপালা কেটে ফেলার কারণে কিন্তু বেশিরভাগই দুর্যোগ আসে। কিন্তু তোমাদের পরীক্ষা যে আসবে তোমরা তাই লিখে দিও যে আগেরকার মানুষ দুর্যোগে বেশি মনে করো সমস্যার সম্মুখীন হতো। এই দেখে হলো তোমাদের বইয়ের, এটাই তোমাদের মূল বুঝাইছে যে আমি তোমাকে একবার প্রথম যে 3টা বলছিলাম ওইটাই। এবার আমরা দ্বিতীয় চলি। পার্ট 1 সমাজের ধারণা। মানুষ একাকী বাস করতে চায় না, নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করে। একবারই প্রথমে আমরা পড়ছি দলবদ্ধভাবে বাস করে, যার ফলে মানুষের আত্মীয়তা ও বন্ধুদের সম্পর্কে গড়ে ওঠে সাহায্য ও সহযোগিতার মহানুভূতি, দ্বন্দ্ব, পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক। এই সবই হচ্ছে সামাজিক সম্পর্ক, মিলেমিশে থাকা, একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলে সমাজ। দেখো সমাজ কাকে বলে? সমাজ বলে এই দেখো সমাজ বলে হলো মিলেমিশে থাকা, একতাবোধ মানব। তোমরা এই যে প্রথমে জাস্ট এমন লিখে দিবা, মানুষ একা একা বাস করতে পারে না, নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্য মানুষকে দলবদ্ধভাবে থাকতে হয়। এই দলবদ্ধ থাকার কারণে মানুষকে এই যে আত্মীয়তা সম্পর্কে বেড়ে ওঠে, বন্ধুদের সম্পর্কে গড়ে ওঠে। তারপরে যেখানে লিখে দিবা যে কি মিলেমিশে থাকা, এই যে লিখে দিবা এই মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকেই বলা হয় সমাজ। ঠিক আছে, একবার এটা সহজ একটা জিনিস। এই যে মানুষ কত প্রতিষ্ঠার দিকে, যেমন এই যে পরিবার, গোত্র, তারপর কি ক্লাব, তারপর সমিতি, তারপর ইত্যাদি। এইগুলো তোমার আসবে যে মানুষের কয়টা প্রতিষ্ঠান বা সংঘ থাকে। তাহলে এই যে এই 4টা তোমরা লিখে দিবা। এই 4টা তোমরা জাস্ট লিখে দিবা যে পরিবার, গোত্র, ক্লাব আর সমিতি। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। মা বাবা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে, যা একরকম পরিবারে কোনো পরিবার মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদি দাদি, অন্য ব্যক্তবর্গের বন্ধন বা কার্যকলাপের সমন্বয় পরিবার গড়ে ওঠে। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছু ছিল না। মানুষ প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে থাকতো, তাই খাদ্য। আগেরকার মানুষদের কিন্তু পরিবার বলতে কিছু থাকতো না, কারণ আগেরকার মানুষটা এটাই জানতো না তাদের বাবাকে বা তাদের মাকে। তারা তো মনে করো তারা শিকার করতো বড় হই, তারা এগুলা কিছু জানতো না, তারা ছোটবেলা থেকেই সবকিছু করতো। এই জন্য এখনকার মানুষ অনেকজন থাকে শুধু মা বাবা দিয়ে, আবার অনেকজন থাকে হলো
ভাই বোন চাচা চাচি দাদি দাদি সহমর্গ পুরো গোষ্ঠীর নিয়ে, ঠিক আছে? এই জিনিসটা তোমাকে একবার সুন্দরভাবে বুঝিয়ে দিছে। এখানে আরো উদাহরণ আছে। যেহেতু সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ক বুঝি, যারা ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনে সমবেত ভাবে বসবাস করে। সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। দেখো, মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে। এই জন্য মানব সমাজে প্রকৃতি, আচার আচরণ ও সংস্কৃতির উপর পরিবেশের প্রস্তাব স্পষ্ট। নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়। পৃথিবী প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক, যেমন সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছে। এগুলো জাস্ট আমি লিখে দিয়েছি যে কি কি উঠছে কি কি না উঠছে। এটা মানে আসলে তোমাকে বুঝাচ্ছে যে এটা ভ্রাতৃত্বর কথা, ভ্রাতৃত্ব তোমাকে বুঝাচ্ছে। এই যে দেখো, বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গা, তারপর দেখো এই যে অববাহিকায় বিকাশ লাভ করেছে। যেগুলো জিনিস অনেক অঞ্চলের নাম বলে দিছে। একবার খালি একটু রিডিং করে নিও, তাহলে হয়ে যাবে। এই পুরো জিনিসটা একবার খালি রিডিং করে নিবা। আমরা আসি যে সমাজের এটা নিয়ে, যে আমরা আগে বললাম যে সমাজে কি কি, যে শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজ, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ, পশুপালন সমাজ কৃষি ভিত্তিক সমাজ, শিল্প ভিত্তিক সমাজ, শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। এই যে আমরা যখন শিকারের কথা বললাম, এই যে এই জিনিসগুলোর কথা বলছিলাম, যে দেখো এই দেখো কেমন ধারালো জিনিসগুলা, এগুলা হলো মনে করো এগুলা দিয়ে পশু পাখিদের শিকার করা হবে। আমরা বুঝলাম এই জিনিসটার মধ্যে মনে একবার রিডিং করে নিবা, একবার তো তোমরা বুঝছোই, এই জিনিসটা একবার রিডিং করে নিলে হয়ে যাবে। এই যে তারপর দেখো উদ্যান কৃষি ভিত্তিক, আমরা কি বললাম, এই যে কৃষি নিয়ে যা বলছি তাই এখানে। এই যে মেয়েদের, এই দেখো যে মেয়েরাই কৃষি কাজের উদ্ভাবন করেছে, ঠিক আছে? এই যে আদিম সমাজে পুরুষেরা যেত শিকার সন্ধানে ফলমূল আহরণের ভার ছিল মেয়েদের উপর, যা বললাম। এই যে এই জিনিসটা তোমাদের আসতে পারে যে তারা কি কি আনতো, তারা আনতো এই যে গম, বার্লি, তারপর কি আলু, এই দেখো মেটে আলু, তারপর কি কচুর, তারপর মূল, তারপর কন্ড। আমরা এই জিনিসটা বুঝছি। এই যে পশুপালন সমাজ, আমরা কি বললাম, এই যে আগেকার মানুষ যে পশু পাখি পালতো, আগে মানুষ শিকার করতো, যখন শিকার করার পর দেখলো যে এই পশু পাখি যদি আমরা শিকার না করে যদি পালা শুরু করি, তাহলে দেখি আরো মানুষের জীবন দেখে আরো সহজ হয়ে যায়, আরো লাভ হয়। এই দেখি তারপর থেকে মানুষরা শিকার বাদ দিয়ে এই পশু পাখি পালনা শুরু করলো। আর আমরা যে বললাম কুকুরের কথা, কুকুরটা কিন্তু আমাদের সর্বপ্রথম এই যে কুকুর ছিল, এই যে এখানে তোমাদের দ্বারাও দেখাই, এই যে কুকুর ছিল বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী। মানে কি, সর্বপ্রথম এই যে আমাদের সঙ্গী, সর্বপ্রথম একটা মানে পোষা প্রাণী আমাদের এটা ছিল, সর্বপ্রথম পোষা প্রাণী। এটা করতে আসতে পারে যে সর্বপ্রথম পোষা প্রাণী কে ছিল, আমাদের কুকুর। এরকম কুকুরের একটা ছবি দিয়ে দিছে। তারপরে এই যে দ্বিতীয়ত সমাজ বিকাশে বিভিন্ন স্তর, কৃষি, শিল্প বিপ্লব পরবর্তী সমাজ, কৃষিভিত্তিক সমাজ। কৃষি কাজের সূচনা মেয়েরা করলেও লালন আবিষ্কারের পর পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয়। কথাটা বুঝছে কি বলছে, তোমাকে বলছে যে এই যে কৃষি কাজ মেয়েরা কিন্তু শুরু করে, এই কৃষি কাজে যে সূচনা এটা কেরা করে, মেয়েরা করে কিন্তু। তারপর কি লালন যে আবিষ্কার হয়, লালন জিনিসটা আবিষ্কার হওয়ার পর পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয়। এই জিনিসটা তোমাদের আসতে পারে যে এটা শুরু কেমনে কারা করে, আর এটা কি আবিষ্কারের পর তোমার এটা পুরুষ এরা কারা জমিতে চাষের দায়িত্ব নেয়। কি লিখবা মেয়েরা করলেও এই যে মেয়েরা সূচনা করে, আর লালন আবিষ্কারের পর পুরুষেরা জমিতে চাষের দায়িত্ব নেয়। দেখছো তোমাদের যে সৃজনশীল ওটা কিন্তু আমরা এখান থেকে একবারে কভার করে ফেলছি। তারপরে যেখানে একটা আছে
সমাজ বিজ্ঞানে বিভিন্ন এটা তো তোমাদের মাত্রই বললাম। এই যে এই শিল্প ভিত্তিক কথা বলতে, শিল্প ভিত্তিক সমাজ ইউরোপে মধ্য যুগের শেষ দিকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে। জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। আমরা কিন্তু জানি যে গ্রিক আর রোমান শহরের মানুষেরাই কিন্তু সবচেয়ে ওই সময়কার জ্ঞানী ছিল। খেয়াল করলে একবারে ওই যে প্রথমে আমরা দেখলাম এমন আদিবাসী টাইপের মানুষরা, আদিবাসী থেকে আজকে মানুষরা কি আস্তে আস্তে, এটা কোন সময়, এটা দেখো, এটা হলো এটা 1492 সালে, 1492 সালের মানুষেরা তারপর দেখছে কত উন্নতি হয়ে গেছে। এই দেখো যে যন্ত্র চালিত উৎপাদন, এই যে যন্ত্র, এত বড় বড় যন্ত্র থাকতো যা আজকে মানুষের কাছে এত ছোট করে দিয়েছে। তা আগে এত বড় বড় থাকতো, একটা ক্যালকুলেটর মনে করো একটা বাড়ির সমান ছিল। এই জিনিসটা দেখো, তাহলে দেখছো মানুষ আস্তে আস্তে যে উন্নতি হওয়া শুরু হলো। 1687 সালে নিউটন তুলে ধরলেন তার যুগান্তকারী আবিষ্কার মাধ্যাকর্ষণ। এভাবে শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। 18 শতকে ইংল্যান্ডে বাষ্প চালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। এই বাষ্পীয় ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করেন সুতা কাটার মাকু। সেগুলা কোথায় হয়েছে? এগুলা ইংল্যান্ডে হয়েছে। ইংল্যান্ডে দেখছো এই জিনিসটা তোমাদের আসতে পারে যে কি সেই ইংল্যান্ডে কি হয়েছিল। আর এই যে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবে সূচনা হয়। দেখো তারপরে যে এই বাষ্প ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করেন সুতা কাটার মাকু, তারপর কি স্পিনিং মেশিন, তারপর যান্ত্রিক তাঁত, তারপর বাষ্প চালিত জাহাজ মানে কি বাতাসের, রেলের ইঞ্জিন, এই যে ট্রেন যে আজকে ট্রেনে থাকি না, এই ট্রেনের ইঞ্জিনটা, এর একবার তোমরা রিডিং করে নিবা। তারপর একটু এই জিনিসগুলো একটু ভালো মতো দেখবা, কত শতকে 18-19 শতকে গ্যাস পেট্রোল এগুলো একটু দেখে নিবা। আবার দেখো কি বলছে, শিল্প বিপ্লব পরবর্তী সমাজ, শিল্পী ভিত্তিক সমাজে শক্তির উৎস হিসাবে মানুষ ও পশুর স্থান দখল করে যন্ত্র। শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান, তথ্য, শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল উদ্দেশ্য। সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী, চাকরিজীবী, বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী এবং সেবা বিনোদন খাতের সাথে যুক্ত মানুষ সেরা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমান স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার, মোবাইল ফোন এবং যোগাযোগ নানা মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর কি এই যে টুইটার, গুলা তোমার নাম আসতে পারে, এগুলো তোমরা তো জানোই, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, তারপর কি লিঙ্কডইন, এগুলা তোমরা করতে পারো। এই লিঙ্কডইন কি হয় আসলে, মানে এরা আমরা আসলে ব্যবহার করি যে কাজের সন্ধানে এটা ব্যবহার করে মানুষ। এটা দিয়ে তোমরা আজ পর্যন্ত কি করছো বা কি কাজে করো, তোমাদের আসলে কি কি অভিজ্ঞতা আছে, তোমরা তোমাদের কি ট্যালেন্ট আছে মানুষদের, এটা তুমি মনে করো তোমাদের বায়োতে দিতে পারো। এটা সাহায্যে মনে করো মানুষ তোমাকে দেখে চাকরি দিতে পারে। তবে দেখো বাংলাদেশের সমাজের প্রকৃতি, ওই সমাজ নিয়ে কথা যে কেমনে যে এগুলো কি হয়েছে, যে নদী সিন্ধু বদলে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বাঙালি প্রাচীন, এগুলো এই যে নদী টদী নিয়ে কথা, এগুলা তুমি এক কথায় রেডি করে দিও। এই যেখান থেকে দেখো এই যে শীতলপাটির বিখ্যাত অঞ্চল কোড, এই যেখান থেকে দেখছো, এই যে এখান থেকে এটা আইছে তোমাদের, এখান থেকে এই জিনিসটা আইছে পলাশীর যুদ্ধে, এগুলো কেমনি কি হয়েছে, এগুলো তোমরা একবার রেডি করে নিয়ে তোমরা হয়ে যাবে। তাহলে এটা তোমরা তাহলে হয়তো তোমরা মনে বুঝছো। তাহলে আজকের জন্য এতটুকু, কি তোমাদের সবাইকে ধন্যবাদ দি কনসেপ্ট ল্যাবের আজকে এই ভিডিওটি দেখার জন্য। তোমাদের পরীক্ষার জন্য আমি শুভকামনা জানাচ্ছি এবং তোমরা ভালো মতো পড়ালেখা করো। এবং আজকের জন্য এতটুকু, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সবাইকে ধন্যবাদ।